West Tripura Lok Sabha MP and former Chief Minister Biplab Kumar Dev held a press conference at his Dhaleshwar residence on Thursday, presenting a detailed report card of his parliamentary performance and fund utilization over the last 3 years. Dev, who served as the Rajya Sabha MP for 1.5 years before being elected to the Lok Sabha 1.5 years ago, shared a breakdown of the MP local area development funds. Out of the rupees 15 crore allocated to him during this 3-year tenure, he has already utilized rupees 14 crore 5,46,568. He executed 13 projects across the state with an expenditure of rupees 4 crore 57,37,591. Initiated 7 projects costing rupees 3 crore 44,49,268. Sanctioned 15 projects for West Tripura with an allocation of 6 crore 3,59,709. আমি এমপি হিসাবে প্রতি বছর 5 কোটি টাকা এমপি লেড ফান্ডের জন্য ভারত সরকার আমাদেরকে দিয়ে থাকেন। আমি প্রায় 1.5 বছর রাজ্যসভার এমপি ছিলাম, এখন প্রায় 1.5 বছর হচ্ছে লোকসভার এমপি। তো দুইটা মিলিয়ে প্রায় 3 বছর। তো 3 বছর মানে প্রায় 15 কোটি টাকা বরাদ্দ হয়েছে। তার মধ্যে রাজ্যসভা থাকাকালীন 13 প্রজেক্ট আমি ত্রিপুরার বিভিন্ন স্থানে দিয়েছি। তার মধ্যে 4,57,37,591 টাকা ইনভেস্ট হয়েছে। 4,57,37,591 13টি প্রজেক্ট। লোকসভাতে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ার 7টি প্রজেক্ট দিয়েছি। তার মধ্যে 3,44,49,268 আর 15টি প্রজেক্ট 2025-26 আমার লোকসভার কনস্টিটিউয়েন্সি দিয়েছি। তার মধ্যে 6,03,59,709 তার অ্যামাউন্ট। আর যদি দুইটা লোকসভা এবং রাজ্যসভাকে দুইটা নিয়ে 3 বছরের টোটাল করি তো 14,46,568 যে টাকা সেটা কেন্দ্র সরকার বরাদ্দ করেছে। আর সেই ফান্ডগুলো আমি এখানে বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ত্রিপুরাতে দিয়েছি। আর তার মধ্যে বিশেষ করে 19টি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, কারণ ত্রিপুরাতে আয়রন জলের মধ্যে বড় মাত্রা পাওয়া যায়, তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের জন্য 19টি প্লান্ট দিয়েছি স্কুলসে। কমিউনিটি সেন্টার, মার্কেট শেড, বিল্ডিং ফর মেডিকেল সার্ভিসেস অ্যান্ড সেন্টার, কনস্টিটিউশন অফ যোগা, ইনডোর হল, অ্যাম্বুলেন্স এবং ওপেন জিম, এইগুলি বড় মাত্রায় ছিল। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স যেটা প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ড থেকে ত্রিপুরাবাসীকে দেওয়ার ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রীজি করেন। আমি এই পর্যন্ত 14টি পরিবারের 14 ব্যক্তিকে প্রাইম মিনিস্টার রিলিফ ফান্ডের মাধ্যমে 32,40,249 টাকা দেওয়ার ব্যবস্থা করেছি মাননীয় প্রধানমন্ত্রীজির রিলিফ ফান্ড থেকে। অ্যাজ এ মেম্বার অফ সিলেক্ট কমিটি
তার জন্য আমি একটা পার্লামেন্টে রিপোর্ট রেকর্ড করেছি। এভিডেন্স ফর গিভেন বিফোর দ্য সিলেক্ট কমিটি অন ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্ক কারাপসি কোড অ্যামেন্ডমেন্ট বিল 2025 in the Lok Sabha. The MP highlighted his active participation in a recent parliament session where he submitted 56 questions, 11 of which were raised on the floor. His queries covered critical sectors including a state question regarding scholarship schemes for tribal students, renewable energy, global AI hub, and challenges in the power sector, performance reviews of the health sector, and WDC's best performing states. আপনাদের সবাইকে আর তার সঙ্গে সঙ্গে রাজ্যবাসীকেও ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, সংক্রান্তির শুভেচ্ছা। প্রত্যেকবারই পার্লামেন্ট সেশন শেষ হওয়ার পর অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ লোকসভাতে আমি ত্রিপুরার জন্য বা নর্থ ইস্ট সম্বন্ধিত কোন কোন বিষয়গুলি চাই মন্ত্রণালয় হোক আর পার্লামেন্ট হাউসে হোক, সেগুলি আমি আপনাদের সঙ্গে এবং রাজ্যবাসীর সঙ্গে একত্রীকরণ করি এবং রাজ্যবাসীর অবগতির জন্য আপনাদের মাধ্যমে তা প্রস্তুত করি। গত যে লোকসভা সেশন সেটা 1 থেকে 19 ডিসেম্বর পর্যন্ত হয়েছে। তার মধ্যে আমি টোটাল 56টি কোশ্চেন 56 কোশ্চেন রেজিস্ট করেছিলাম, আর তার মধ্যে 11টি কোশ্চেন অ্যাকসেপ্ট হয়েছে, একটি স্টার্ট কোশ্চেন আর বাকি 10টি আনস্টার্ট কোশ্চেন। কোশ্চেনগুলির ডিটেলস আপনাদের কাছে আমি ফোল্ডারে করে দিয়ে দিচ্ছি, কিন্তু সাবজেক্টগুলি আমি বলে দেবো যে কোন কোন বিষয়ের উপর আমি পার্লামেন্টে কোশ্চেনগুলো করেছি। জনসুরক্ষা স্কিমের উপরে করেছি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজিস তার উপরে করেছি, contribution of coal mines and local development তার উপর করেছি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউশন স্কিমস, গ্লোবাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাব, ক্রুজ ভারত মিশন, চ্যালেঞ্জেস ইন পাওয়ার সেক্টর, পারফরমেন্স রিভিউস অফ হেলথ সেক্টর, বেস্ট পারফর্মিং স্টেটস আন্ডার WDC। এইগুলো হচ্ছে সাবজেক্ট। আর যেটা স্টার্ট কোশ্চেন ছিল তার সাবজেক্ট হচ্ছে স্কলারশিপ স্কিমস ফর ট্রাইবালস। Furthermore, Dev announced that he has submitted a Rs 30 crore redevelopment proposal to the central government for 3 major religious sites: Yogmaya Kalibari Bilonia, Raj Rajeshwari Temple Mohoripur, and Deiteshwari Kalibari Sabrum. He has also asked the state tourism ministers to send parallel proposals to expedite the process. এই 3টা রূপে স্যাংশন হয়ে গেলে ত্রিপুরাতে বড় মাত্রায় ট্যুরিজমে এবং মানুষের রোজগার হবে। আর যেটা প্রশ্ন ছিল যে ফুটবল নেই, তো এমন একটা রিপোর্ট চলে গিয়েছিল যে মাতাবাড়িতে মানে 500,000 মানুষের ফুটবল, মাতাবাড়িতে অ্যাভারেজ ফুটবল আপনারা সবাই জানেন যে 10,000 10,000। তো এই ধরনের রিপোর্ট ওইভাবে তৈরি করা হয়েছিল, কিন্তু সেগুলিকে চিফ সেক্রেটারির দিকে ঠিকঠাক করে আমি আবার পাঠিয়েছি এবং আশা করি এগুলো হলে বড় মাত্রায় ত্রিপুরার ছেলেমেয়েরা রোজগার পাবে এবং এন্টারটেনমেন্ট তো হবেই, তার সঙ্গে সঙ্গে মাতাবাড়িতে যে আমাদের শ্রদ্ধার জায়গাটা সেটাতে যাওয়ার একটা সুন্দর সুযোগ হবে
রূপের মাধ্যমে। আরেকটা যেটা হচ্ছে, আমি গত 3 দিন আগেও এখানে ট্যুরিজম মিনিস্টার সুশান্ত চৌধুরীর সঙ্গে বলেছি যে রাজ্য সরকার যাতে ইমিডিয়েট সেই কপিগুলো কেন্দ্র সরকারের কাছে পাঠিয়ে দেয়। একটা হচ্ছে যোগমায়া কালীবাড়ি বেলুনিয়াতে, একটা হচ্ছে রাজরাজেশ্বরী কালীবাড়ি এই মোহরিপুর, আরেকটা হচ্ছে দত্তেশ্বরী কালীবাড়ি সেটা হচ্ছে সাবরুমে। এই তিনটাকে প্রায় 29 কোটি টাকা মানে 30 কোটি টাকার প্রজেক্ট তিনটাকে ডেভেলপ করার জন্য, মাতাবাড়িতে যেভাবে ডেভেলপ করেছি এই তিনটাকে ডেভেলপ করার জন্য আমি প্রস্তাব পাঠিয়েছি। রাজ্য সরকারের কাছ থেকেও সেটা যেতে হয়, হয়তোবা আজকে চলে গেছে বা কালকে চলে যাবে, রাজ্য সরকারও সেটা করে পাঠাচ্ছে। আর এতে আমাদের যে দক্ষিণের 3টি যে মন্দির আছে তারও মাতাবাড়ির মতোই পুনর্বিন্যাস ও পুনঃবিস্তার হবে। আর তাতে স্পিরিচুয়াল ট্যুরিজমের সঙ্গে সঙ্গে আমাদের যে আস্থার যে স্থানগুলো তার ডেভেলপমেন্ট হবে সেই দিশাতে এই কাজগুলি আমি গত ডিসেম্বরের 1 থেকে 19 তারিখ, তার মানে 19 দিনের মধ্যে এই কাজগুলি আমি করেছি। আর আপনাদের মাধ্যমে ত্রিপুরার জনতার কাছে সেগুলো পৌঁছে দেওয়া, তাদের সামনে রাখা, এটা আমার কর্তব্য, প্রত্যেকবার করি, তার জন্য এবারও করছি। আগামী সেশন আমাদের শুরু হবে বাজেট সেশন, সেটা 28 তারিখ থেকে শুরু হবে। আর আগামী সেশনের পরে তারপরে দেখা যাক, এখন তো পশ্চিমবঙ্গে সময় দিতে হয় বেশি, তো তখন বসবো, পশ্চিমবঙ্গের রেজাল্টও শুনবেন আর আগামী সেশনও দেখবেন। Responding to media queries about the relationship between the alliance partner Tripura Moda and their tripartite agreement signed, listen to what the MP Biplop said. তো কালকে আমাকে নর্থে একটা প্রশ্ন এই ধরনের করেছে। আমি তো অতটাই বুঝি, আমি এত বড় রাজনীতিবিদ নাই, কিন্তু মাটি আমি বুঝি, মানুষকে চেনার চেষ্টা করি। এতটা আমি জেনে যা বাস্তব আছে, ত্রিপুরা মাতার সঙ্গে আমাদের অ্যাসেম্বলিতে অ্যালায়েন্স আছে, ত্রিপুরা সরকারের 2 জন মন্ত্রী আছে, তো দেখা যায় মন্ত্রীরা আছেন, মন্ত্রিত্বে আছেন, তো অ্যালায়েন্স তো রয়েছে। বাকি এডিসি ইলেকশনে কি হবে কেন্দ্রীয় নেতৃত্ব তয় করবে। बीजेपी दिस अलायंस इज पोस्ट पोल अलायंस, आप लोग अलग लड़े, इसके बाद में ये अलायंस हुआ, तो कहीं ना कहीं इलेक्शन से पहले फिर से ये जो डिफरेंसेस होगा, तो डोंट यू थिंक द पीपल विल गेट कंफ्यूज्ड एंड दिस विल हैव इम्पैक्ट इन द वोट बैंक? দেখুন, পিপল কনফিউজড হবে, আমি আপনার সঙ্গে সম্মত না। ত্রিপুরা এমন একটা জায়গা, আপনি নিজেও কনফিউজড হবেন, আপনিও ত্রিপুরারই মানুষ। ত্রিপুরার মানুষ বহুত বিচক্ষণ। 2018 ইলেকশনের আগে যখন আইপিএফটির সঙ্গে যাচ্ছিলাম, তখন কমিউনিস্টরা এখানে তুলেছে যে বিজেপি আইপিএফটির সঙ্গে যাচ্ছে, ত্রিপুরা ল্যান্ড তারা ডিমান্ড করেছে, কি হবে। আমাকে বুঝিয়েছে এদের সঙ্গে যাওয়া তো আপনাদের তো অবস্থা কাহিল হয়ে যাবে, কিন্তু আমরা ওদের সঙ্গে গিয়েছি, সরকারও করেছি, তারপর আবার সরকার এসছে, মানুষ বিজেপিকে ভোটও দিয়েছে, কমিউনিস্টকে বিতাড়িত করে দিয়েছে। এরা কমিউনিস্টরা এই ধরনের প্রচার করে থাকে, এই ধরনের তাদের খেয়ে দিয়ে কোনো কাম নেই, কাজকর্ম নেই, কারণ বিধায়কও নেই, এমপিও নেই, খালি বসে আছে। তো এদের কাজই বসে বসে ন্যারেটিভ তৈরি করা, ও নেগেটিভ ন্যারেটিভ। তো আমরা বাস্তবে বিশ্বাস করি নরেন্দ্র মোদীর নেতৃত্বে ত্রিপুরা ডেভেলপমেন্ট হচ্ছে। মানিকবাবু এখানে মুখ্যমন্ত্রী আছেন, উনি ত্রিপুরা ডেভেলপমেন্ট করার প্রাণপণ চেষ্টা করছেন। কারণ কমিউনিস্টরা লম্বা সময় এখানে ছিল, অনেক জায়গাতে ওনারা স্পিড ব্রেকার তৈরি করেছেন। যেমন মমতা ব্যানার্জি এখন মানে ওয়েস্ট বেঙ্গলের স্পিড ব্রেকারে বসে আছে, এখানেও তো স্পিড ব্রেকার এরাই বসেছিল। তো আমরা এখন স্পিড ব্রেকার হটানোর কাজ করছি। आप ट्राइपार्टाइट एग्रीमेंट में आप खुद थे, जो ट्राइपार्टाइट एग्रीमेंट जो हुआ था, तो उसका अभी तक कोई असर नहीं है। ये दैट इज द मेन डिफरेंस बिटवीन दिस और दिस। देखिए, এই ক্ষেত্রে একটু আমি সংযোজন করি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলছে ত্রিপুরার কয়েকজন নেতা এই ক্ষেত্রে বা আপনাদের বিজেপি দলের কেউ এই ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়িত করার। দেখুন, ত্রিপুরার বাধা দেওয়া, ত্রিপুরার লোক বাধা দেবে, ত্রিপুরার প্রদ্যুৎ কুমার মানিক্য মানে বাহাদুর, ও এই মাটিরই, আমি বিপ্লব দেবের এই মাটিরই, তো স্বাভাবিকভাবে ভাই কে বাধা দেবে আমি জানি না, কারণ এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে গেছে, সিলেক্ট কমিটির কাছে আছে। কারণ এটা শুধু 25A বিষয়, সেটা শুধু ত্রিপুরার ইস্যু নয়। যেমন ল্যান্ড দিয়ে দেওয়া, ল্যান্ড ইজ দ্য স্টেট সাবজেক্ট, দিস ইজ দ্য রুলস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আপনি ল্যান্ড যদি কাউকে দিতে চান, তো ল্যান্ডের প্রাইম মিনিস্টারের কাছেও থাকে না, চিফ মিনিস্টারের কাছে থাকে, মাত্র ডিএমের কাছে, এসডিএমের কাছে থাকে, সবাই আমরা জানি ভারতীয় সংবিধানের নিয়ম অনুসারে। তো ল্যান্ড কোনো দিনও স্টেট সাবজেক্ট, ওটা কোনো জায়গা কোনো দিনে অন্য জায়গায় দিতে পারা যায় না। তো স্বাভাবিকভাবে
ল্যান্ড ইস্যুটা তো আলাদা বিষয়, ঠিক? তো আর তার জন্যই এই যে 25A সেটা সিলেক্ট কমিটির কাছে গিয়েছে। সিলেক্ট কমিটির মধ্যে সমস্ত দলের প্রতিনিধি আছে। তো সিলেক্ট কমিটি যতক্ষণ পর্যন্ত রিপোর্ট না দেবে কেন্দ্র সরকার তার উপরে ইমপ্লিমেন্ট করে দেবে, এইগুলো যদি কেউ বলে তো ঠিক না। কারণ সিলেক্ট কমিটি থেকে সেটা আসতে হবে পার্লামেন্টে। সিলেক্ট কমিটি যখন সেটাকে তয় করে পার্লামেন্টে আসবে, পার্লামেন্টে ডিবেট হবে, ডিবেট হওয়ার পরে তখন গিয়ে সেটা বিল হয়, বিল হয়ে তখন এটা রাষ্ট্রপতির ডাইরেকশন নোটিফিকেশন করে, দেন সেটা ইমপ্লিমেন্ট হয়। তো এখন সিলেক্ট কমিটির কাছে, সিলেক্ট কমিটির মধ্যে সব দলের প্রতিনিধি আছে। তো আমরা কোথায় আটকিয়ে রেখেছি? কেন্দ্র সরকার তো আটকানি। ত্রিপুরা রাজ্যের মধ্যে যাই জনজাতির ডেভেলপমেন্ট হচ্ছে, নর্থ ইস্ট হয়েছে অনলি ফর অমিত শাহ, নরেন্দ্র মোদী। দ্য রেকর্ড আফসা আমাদের সময় ম্যাক্সিমাম শেষ। আফসা শেষ হওয়া মানে কি? উগ্রবাদের সমাপ্ত হওয়া। এরা কোথায় গিয়েছে? পিস, রোজগারে গিয়েছে। কে দিয়েছে? নরেন্দ্র মোদী। তো শুধু ত্রিপুরাতে করেছে না, পুরো নর্থ ইস্টের কোনো ওভারঅল ডেভেলপমেন্ট যদি কোনো রাজ্য সরকার বা কেন্দ্র সরকার করেছে, ভারতীয় জনতা পার্টি আর এনডিএ সরকাররাই করেছে। দিস ইজ দ্য ট্রু। তো সেটা প্রদ্যোৎ কিশোর মানিকও জানে, বিপ্লব দেবও জানে, ডক্টর মানিক শাহ জানে, অমিত শাহ জানে, আর ত্রিপুরার মানুষ বলছে। Responding to media queries about the upcoming elections in West Bengal, they predicted a landslide victory for the BJP. দেখুন, কঠিন শব্দটা আমি আমার জীবনে আমি বিশ্বাসও করি না। কঠিন কোনো শব্দই নেই। কঠিন মনে হয় এই শব্দটা ডিকশনারিতে না থাকাই মানুষের জীবনের জন্য সবচাইতে বড় উপহার। না, আমি সবসময় দেখতেন ত্রিপুরাতে আমি ক্যাম্পেইনিং করার সময় বলতাম যে নাকারাত্মক শব্দগুলি জীবনে না থাকাই ভালো। যেসে এখানে ত্রিপুরাতে বলতো দিচ্ছে না, করছে না, হতে দেব না, ভেঙে দেব, গুড়িয়ে দেব, কেন্দ্র বঞ্চনা, এই যে শব্দগুলো আমি একসময় বলতাম, আমার ভাষণ তুলে নিয়ে নেয় বলে, এই শব্দগুলো থেকে যে মুক্তি পাবে সেই জীবনে সাকসেস হয়ে যাবে। আর এই শব্দগুলো যতবার উচ্চারণ করবে তত বেশি তোমার জীবনে অন্ধকার আসবে। তো সেই কারণে আমি আপনাকে বলবো যে কঠিন শব্দ ডিকশনারিতে না রাখা উচিত। দুনিয়াতে কঠিন কোনো শব্দই নেই। আপনার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আপনি এটা করতে চাচ্ছেন বা করছেন বা করতে পারবেন বা সাকসেস হবেন। তো নরেন্দ্র ভাই মোদীর ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। যে ব্যক্তি রাম মন্দির তৈরি করতে পারে, যেই ব্যক্তি 370 আর্টিকেল সরাতে পারে, যে আর্টিকেল 35 সরাতে পারে, যে অপারেশন সিন্দুর করতে পারে, যে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে, যে 3 তালাক উঠাতে পারে, যে ভারতের ইকোনমিকে মানে দুনিয়ার 5ম ইকোনমিতে নিয়ে যেতে পারে, যে আমেরিকান রক্তচক্ষুর থাকার পরও পাকিস্তানকে সবক শেখাতে জানে, তো স্বাভাবিকভাবে ভারতীয় জনতা পার্টির ডিকশনারিতে বা নরেন্দ্র ভাই মোদী বা অমিত শাহর ডিকশনারিতে কঠিন কোনো শব্দ নেই। তো পশ্চিমবঙ্গের এপ্রিলে হয়তো বা ইলেকশন হবে দিনক্ষণ হিসাবে, নিশ্চিত জনতা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাস্তা দেখাবে। আর এমনি তো উনি পশ্চিমবঙ্গের মানুষের জন্য কোনো কিছু করেননি। উনি মা মাটি মানসিকতা বলতেন। উনি সমস্ত মায়েদেরকে লেলিয়ে দিয়েছেন। মায়েদেরকে বলছেন 7টার পরে না বেরো, কারণ সব রেপিস্টরা ঘুরে বেড়ায়, তো তোমরা 7টার পরে না বেরো। তো আমি আপনাদের সামনে বলি, মমতা ব্যানার্জিকে যদি মমতা ব্যানার্জি মা বলতেন, মা তুই রাত্র 7টার পরে বেরোবি না, কে মমতা ব্যানার্জি কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন? তো বাংলার মতো প্রগতিশীল রাজ্যের মধ্যে বলে মেয়েরা 7টার পরে না বেরোনো, তো কত বড় অপদর্থতা তার কাজ, কি মানসিকতা ওনার হয়ে গেছে। তো মা মাটি মানসিক, মাকেও তো উনি সর্বনাশ করেছেন। সবচেয়ে বেশি রেপ আর ধর্ষণ পশ্চিমবঙ্গের মধ্যে হয়। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় যে কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট, ওয়ার্ল্ডে কোথাও নেই কনভিকশন রেট সিঙ্গেল ডিজিট। তার কারণ হচ্ছে কারণ পুলিশ ইনভেস্টিগেশন করে না, আর তার মমতা ব্যানার্জির ডাইরেক্ট হস্তক্ষেপের কারণে। এ হলো মাটি, উনি ওনার ভাইপোকে বিক্রি করে দিয়েছেন, ওনাকে দিয়েছেন সমস্ত কিছু ওনার হাতে। তো মাটি তো ভাইপো নিয়েও চলে গেছে। আর মানুষ তো পশ্চিমবঙ্গ ছেড়ে পালাচ্ছে। 1.5 কোটি নজওয়ান যে সময় একসময় ছিল ভারতবর্ষের থেকে রোজগার করার জন্য মানুষ কলকাতাতে যেত, এখন কলকাতা থেকে ছেলে মেয়ে পালিয়ে 1.5 কোটি ছেলে মেয়ে বাড়িঘর ছেড়ে রোজগারের সামান্য ভাত খাওয়ার জন্য, ভাত ডাল খাওয়ার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছোট ছোট চাকরি করে 10,000 15,000 টাকা, যেটা বাংলার ইতিহাসে কোনোদিন ছিলই না। এ হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। তো আপনারা নিশ্চিত থাকবেন, মানুষ জবাব দেবে।
He concluded by saying that the people of West Bengal are starving for change and will choose the BJP to restore the state's industrial and cultural glory. Reported by Amit from Agartala, Chini Khora.